It is a matter of great honor and privilege for me to be a part of this event. When I came to this venue and I saw the banner, suddenly it popped in my mind that if the chairperson allows me, I would like to start my speech in a different way. Okay. See, as you know, today's program is organized by the Youth Voice. So I'm picking the word youth first. What is youth? Youth, to me, is a divine power, a power that is often associated with hope, desire, energy, strength, innovation, and the ability to change the society in a positive way. That is what youth is. A youth cannot be confined to any age, sex, or religious beliefs. Youthfulness is not about a particular part of life. If I want, I can carry this divine power till my death. If I want so, if I believe so, if I think so. অর্থাৎ আমি এই যৌবনটা কিন্তু আমার এখনই শেষ নয়। আমি যতদিন বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত আমি ক্যারি করতে পারি, যদি আমি চাই আমি ক্যারি করব। So if youth is the divine power, then youth voice is the voices of the heroes with the divine power. So you guys are the heroes with the divine power and your voice is the youth voice. So আজকে আমি এই youth voice এর প্রোগ্রামে আসতে পেরেছি। আমি একটু ইনফর্মালি আমার স্পিচটা শুরু করছি। হয়তো তারকের মাঝে এরই মধ্যে আমি চিন্তার রেখা দেখতে পাচ্ছি যে ভাইয়াকে তো একটা ফর্মাল স্পিচের জন্য ডাকলাম, ভাই এগুলো কি বলছেন। I'm moving to my formal speech now. বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শুরু করছি। বক্তব্যের শুরুতে স্মরণ করছি লাখো শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমি আরও স্মরণ করছি বিশেষ করে এই অগাস্ট মাসে জুলাই যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের আত্মহুতির বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছি। আমাদের উপরে জগদ্দল পাথরের মতো যেই স্বৈরাচারটা বসেছিল বহু বছর, তাদেরকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আমরা স্বাধীন ছিলাম নামে, কিন্তু স্বাধীনতা আমরা কখনো চর্চা করতে পারিনি গত 17 বছর। যারা তাদের রক্ত ঝরিয়েছেন রাজপথে, তাদেরকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। আপনারা না হলে আমরা আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না, কারণ এরই মধ্যে জেলে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়ে গেছে। একজন আইনজীবী হিসেবে হাতে হাত করা পড়েছি, রিমান্ডেও গিয়েছি, সো সব অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত আদরের ছোট ভাই ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। একটা সুপার কম্বিনেশন, এ বিজনেসম্যান উইথ ল ডিগ্রিজ। এটা কিন্তু খুবই রেয়ার কম্বিনেশন এবং খুব সাকসেসফুল কম্বিনেশন, আই থিঙ্ক সো। যিনি, যার হাত ধরে ইয়ুথ ভয়েস গড়ে উঠেছে, যার হাত ধরে ইয়ুথ ভয়েস এগিয়ে চলছে এবং ইনশাল্লাহ উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে ওর হাত ধরে, এটা আমি বিশ্বাস করি। আজকের এই কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি এই নগর পিতা, এই নগরের অভিভাবক, যার সুনাম এরই মধ্যে চট্টগ্রাম ছাড়িয়ে সমগ্র বাংলাদেশে প্রসারিত হয়েছে, যিনি অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্টে দলের হাল ধরেছিলেন এই চট্টগ্রামে এবং যাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন পুরো বাংলাদেশের রাজনীতিবিদেরা, তিনি অন্য কেউ নন, ডাক্তার শাহাদাত ভাই। আরও উপস্থিত আছেন এখানে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি স্যার, যার সাথে আমার আজকে পরিচয় হয়েছে। আমি সৌভাগ্যবান বলবো নিজেকে, আরও আগে পরিচয় হওয়া উচিত ছিল। প্রফেসর সোভানি স্যার, যদি আমি নাম ভুল না বলে থাকি। এখানে আরও উপস্থিত ছিলেন, আসলে তারুণ্যের অহংকার হচ্ছে তারেক রহমান, আমি একটু চেঞ্জ করে বলি, যিনি তরুণ রাজনীতিবিদদের অহংকার আমি মনে করি, যিনি বয়সে আমার খুব কাছাকাছি হলো, যার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধা সব কিছু দিয়ে উনি অনেক 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 দূর এরই মধ্যে এগিয়ে গেছেন এবং সামনেও এগিয়ে যাবেন। মীর হেলাল ভাই, যিনি চলে গেছেন এর মধ্যে ব্যস্ততার কারণে। এখানে আরও উপস্থিত আছেন আরেক তরুণ রাজনীতিবিদ, যার আমি পারিবারিক পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ এরই মধ্যে উনি ব্যক্তিগত একটা পরিচয় লাভ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি উনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন।
আমাদের ইস্টাফিল ভাই। আরও এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত আদরের ছোট ভাই, আমার ইউনিভার্সিটির ছোট ভাই, যিনি একজন জুডিশিয়াল অফিসার এবং বন্দরের আইন কর্মকর্তা, ব্যারিস্টার শাহনেওয়াজ। কাউকে মিস করিনি, তবে একজনের নাম না বললেই নয়, যিনি আজকে দর্শক সারিতে বসে আছেন কিন্তু আমাদের সবারই নেতা, আমার মরহুম বাবা, যিনি আসলে 3 মাস এখনো হয়নি মারা গিয়েছেন। আমার বাবা সবসময় বলতেন যে একজন নেতার কাছে গেলে উনি খুব কমফোর্ট ফিল করেন। একই ফিলিংসটা কিন্তু আমারও। আপনি যেখানে গেলে সম্মানিত হবেন, যেখানে গেলে আপনি প্রাপ্য সম্মানটুকু পাবেন, সেটা একজন নেতার কাছে কিন্তু কর্মী আর কিছু চায় না। তো সেই আর অন্য কেউ নন, আমাদের গোলাম আকবর খন্দকার ভাই। এখন একটা বিপদে আছি, তারেকও ভাই, আকবর ভাইও ভাই, সমস্যায় পড়ে গেছি। যাই হোক, তো আমি আমার বক্তব্যটা আসলে দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু কিছু কথা বলতে চাই। আমি আপনাদেরকে বিশেষ করে 5ই অগস্টের পরে উপদেশ, পরামর্শ, আদেশ, নির্দেশ কোনো কিছু দেওয়ার সক্ষমতা আমি রাখি না এই তরুণ প্রজন্মকে। যা আপনারা করে দেখিয়েছেন, আমার মনে হয় যে এরপর আপনাদেরকে আর কিছু নতুন করে বলার নেই। তবে পরামর্শ নয়, আমি আপনাদের প্রতি আমার চাওয়াটা আমি আজকে এক্সপ্রেস করতে চাই। আপনাদের এই প্রজন্মের মধ্যে সব কিছুই আছে, কিন্তু একটা বিষয় আমি উত্থাপন করতে চাই। গত 1 বছরের মধ্যে কিন্তু অনেক ডিজাস্টার দেখে ফেলেছি আমরা। যাদের রক্ত ঝরিয়ে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছেন, এই 1 বছরের মধ্যেই কিন্তু অনেক বিষয়ে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। এটা যোগ্যতার কোনো অভাব না, এটা হচ্ছে অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞার অভাব। অভিজ্ঞতার বলে কিন্তু একজন প্রজ্ঞাবান ব্যক্তি হয়ে হন। তো আপনারা খুব যারা 1টা বছর আমাদেরকে 1 বছর আগে স্বাধীনতা নতুন করে দিয়েছেন, তারা খুব দ্রুতই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটার কারণে আমার মনে হয় যে এখন কিছু বিতর্কিত বিষয় আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনাদের প্রতি আমার চাওয়াটা কি, আমি সেটা খুব সংক্ষেপে বলি, কারণ সময় স্বল্পতা আছে। আমি স্টপওয়াচ অলরেডি অন করে রেখেছি। তো আমি এমন একটি প্রজন্ম, নতুন বাংলাদেশ তো এখন শুরু করবো, আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, ঠিক আছে। নতুন বাংলাদেশের রূপরেখা খুব দ্রুতই চলে আসছে, সম্ভবত 5 তারিখের মধ্যে আমরা নতুন বাংলাদেশের রূপরেখা পেয়ে যাচ্ছি। তো নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই নতুন বাংলাদেশের রূপরেখার সাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম কাজ করার অবস্থায় আছেন কিনা, সেই বিষয়টা শুধু আমি আপনাদেরকে জানানোর জন্য আমার কিছু পরামর্শ ঠিক না, আমার কিছু চাওয়াও আপনাদেরকে জানাতে চাই। যেমন যে এই নতুন প্রজন্মের কাছে আমার প্রথম চাওয়াটা হচ্ছে যে আপনারা এমন একটি ফাউন্ডেশনের উপরে নিজেদেরকে গড়ে তুলবেন, যে ফাউন্ডেশনে 4টি বিষয় থাকবে: সততা থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে, শিষ্টাচার থাকবে এবং দায়িত্ববোধ থাকবে। এই 4টি মাস্ট। আবারও বলছি, এটা পরামর্শ আকারে ধরেন, বড় ভাইয়ের যে একটা অভিজ্ঞতা আছে এতদিনে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি আমার ভাই বোনদেরকে, অন্যভাবে নেবেন না। এই 4টি আপনাদের থাকতেই হবে। তারপরে আমি যেটা আপনাদের থাকা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে গিয়ে পুরো বাংলাদেশে একতাবদ্ধ থেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম আপনারা একতাবদ্ধ থেকে, শৃঙ্খলাবদ্ধ থেকে আপনারা একটি পজিটিভ ভাইব ক্রিয়েট করবেন পুরো বাংলাদেশে। কারণ আমরা শুধু নেগেটিভিটিতেই, কেন জানি নেগেটিভিটি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো পজিটিভ ভাইবই আমরা খুঁজে পাই না, আমরা যেটাই করতে যাই শুধু নেগেটিভ কথাটা আগে চলে আসে। সো আমাদের এই নেগেটিভিটি থেকে দূরে এসে আমাদের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করা খুবই জরুরি হয়ে গেছে। আপনাদের মধ্যে, এই প্রজন্মের মধ্যে আমি দেশপ্রেম দেখতে চাই। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন, ভাই এখানে কে আছে যে দেশপ্রেমিক না? ভাই সবাই দেশপ্রেমিক, কিন্তু এই দেশপ্রেম বলতে আমি সেই দেশপ্রেম বোঝাচ্ছি না। আমি দেশপ্রেমের কথাই যখনই আসে আমার মাথায়, তখনই একটা নামই আমার সবার আগে মনে পড়ে। আমি রাজনীতি করি বলেই যে ওই নামটা বলছি তা নয়। দেশের আপামর জনসাধারণকে জিজ্ঞেস করুন, যারা অভিজ্ঞ বা যারা বয়সে বড়, তাদের কাছে একটি নামই সবার প্রথমে আসবে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মনে আসবে সবার আগে, দলমত নির্বিশেষে? কেন? উনি যে সৎ ছিলেন সেজন্য? এটা একটা ওয়ান অফ দি রিজনস। উনি কি সাহসী ছিলেন সেজন্য? এটা আরেকটা রিজন। কিন্তু সবচেয়ে বড় যে রিজনটা ছিল, উনি দেশ প্রেম করে এটাকে হজম করে বসে থাকেননি। উনি ওনার কার্যকলাপের মাধ্যমে এটা প্রমাণ করেছেন। 25শে মার্চ রাতে যখন হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করে বসলো, এটা তো একটা প্রমাণিত সত্য। যাদের ওই সময় রুখে দাঁড়ানোর কথা ছিল, কিছু মানুষ আত্মসমর্পণ করেছেন, কিছু মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন, আর কিছু মানুষ মারা পড়েছেন। সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি নিজের জীবন বাজি রেখে, উনি তো ছিলেন আর্মির একজন অফিসার, পাকিস্তান আর্মির, উনি জানেন কুর করলে যদি ব্যর্থ হয় সাজা একটাই ভাই, এখানে কোনো ক্ষমা নেই, মৃত্যু। ওনার বউ বাচ্চা রেখে উনি মৃত্যুকে ভয় না করে উনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এটাই হচ্ছে দেশপ্রেম। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, আসলে পুনঃপ্রবক্তা ছিলেন। আগে ছিল, পরে এটাকে বাকশালের মাধ্যমে নষ্ট করা হলো। উনি আবার পুনঃপ্রবক্তা ছিলেন। এটা
এটার মাধ্যমে উনি ওনার দেশপ্রেমের প্রমাণ দিলেন। উনি খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের প্রমাণ দিলেন। নেতা তো অনেকেই ছিল, কিন্তু বিলে বিলে এভাবে দৌড়ায় কোদাল নিয়ে মাটি কেটে কজন আছে যারা খাল খনন কর্মসূচি করে দেশে খাদ্য শস্যের যে পর্যাপ্ততা সেটা নিশ্চিত করেছিল। উনি আন্তর্জাতিকভাবে এমন অনেকগুলো কার্যক্রম করেছিলেন যেগুলো বলতে গেলে সারাদিন বলতে হয়। সো আমি কথাটা সংক্ষিপ্ত করছি। দেশপ্রেম বলতে আমি বুঝি যে দেশপ্রেমটা আপনি গিলে খাননি, যেটা আপনি যখন দেশের প্রয়োজন হয়েছে আপনি মাঠে নেমেছেন, আপনি রিয়েক্ট করেছেন, আপনি সার্বক্ষণিক আপনার কার্যক্রমের মাধ্যমে দেশপ্রেমিক এটা প্রমাণ দিয়েছেন। এমন দেশপ্রেমিক আমার প্রয়োজন, যারা চুপ করে বসে থাকবেন না, যারা 5ই অগস্টে যেভাবে করে রক্ত ঝরিয়েছেন সেভাবে প্রয়োজনে আগামীতেও রক্ত ঝরাবেন। এমন দেশপ্রেমিক আমি চাই। আমি আপনাদের মধ্যে শিক্ষিত সমাজ চাই, যেটা তারেক অলরেডি বলে গেছেন। পুঁথিগত শিক্ষাই আসলে শিক্ষা নয়। আপনি শিক্ষিত হয়েছেন কিন্তু সমাজে আপনি শিক্ষার আলোটা জ্বালাতে পারেননি, আপনি সমাজে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। আপনি 9 to 5 এই চাকরি করে বাসায় গিয়ে ঘুম এটা কারণ অস্বাভাবিক। আসলে মানুষের জীবনটা তো আসলে এইভাবেই চলছে। কোনোভাবে পড়াশোনা করব, একটা ভালো চাকরি পাবো, সেই চাকরিটা করে আমি আমার দায়িত্বটা মোটামুটি পরিবারকে দিয়ে শেষ হয়ে যাবো। আসলে তা নয়। আমাদের সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে আমি মনে করি। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আপনাদেরকে শিক্ষার আলোটা ছড়াতে হবে, যেটার প্রভাব সমাজে গিয়ে পড়বে। আমি আপনাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা দেখতে চাই। এই প্রজন্মের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা দেখতে চাই। কিভাবে? অনেকেই বলেন যে ভাই আমি রাজনীতি করি না, আমি বিএনপি আওয়ামী লীগ পছন্দ করি না, আমি রাজনীতি করি না। ভেরি গুড। রাজনৈতিক সচেতনতা মানে কিন্তু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নয়, রাজনীতিকে বোঝা। এবং সেই আপনি যদি রাজনীতি নাই বুঝেন তাহলে আপনি সমাজ বিনির্মাণে কিভাবে আপনি অবদান রাখবেন? আর আমিও অনুরোধ করব, আপনারা প্রচলিত যেই রাজনৈতিক সংগঠনগুলো আছে সেগুলোতে যদি আপনি যুক্তই না থাকেন তাহলে বাইরে থেকে সমালোচনা করাটা বন্ধ করুন। আগে যুক্ত হন, আপনার যে মিশন এবং ভিশন আছে সেটা নিয়ে আপনি কাজ করুন। ভিতরে গিয়ে আমি সার্বক্ষণিক প্রতিবাদ করি, আমি একজন বিএনপি সমর্থক হয়েও আমি সার্বক্ষণিক বিএনপি সমালোচনা করি, এতে আমার অনেক ক্ষতি হয়, কিন্তু আমি তো সেটা কেয়ার করছি না। আমি মনে করি যে আমি যদি দলকে ভালোবেসে থাকি তাহলে আমি দলের ভিতরে গিয়ে সমালোচনা করবো। বাইরে থেকে সমালোচনা করে আমার কোনো লাভ হবে না, না দলের লাভ হবে না দেশের লাভ হবে। সো আমি রাজনৈতিক সচেতনতা দেখতে চাই। আমি আপনাদের মধ্যে আইনগত সচেতনতা দেখতে চাই। আইনগত সচেতনতা হলে আসলে আইনজীবী হতে হয় না। একটা উদাহরণ দিই, আমি জানি না আপনাদের মধ্যে এখানে কয়জন বাংলাদেশ সংবিধান পড়েছেন, কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্মের প্রত্যেকটা ছেলে মেয়েকে সবার আগে আমাদের যে মাদার ল কান্ট্রি সেই কনস্টিটিউশনটা পড়া উচিত। গল্পের ছলে পড়া উচিত। ছোট্ট একটা পকেট বই পাওয়া যায়, পড়বেন। আমরা কথায় কথায় বলি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। আসলে কোনটা মানবাধিকার, কোনটা মৌলিক অধিকার, কোনটা রাজনৈতিক অধিকার সেটা আপনি যদি নাই জানেন, নাই পড়েন, আপনি কিভাবে বুঝবেন কোনটা সাংবিধানিক অধিকার? আপনাকে পড়তে হবে। আপনি সংবিধানটা পড়ুন, সবাই পড়ুন। যাদের নেয়ার সামর্থ্য নাই বা সমস্যা আছে আমাকে বলুন, আমি কিনে দিব, ইনশাল্লাহ আমি কিনে পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাই বোনদেরকে এইটুকু প্রয়োজন আমি করতে পারবো। কিন্তু আমি চাই আপনারা সবাই সংবিধানটা পড়ুন। আপনাদের যদি এটা জোগাড় করতে কষ্ট হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করব, কিন্তু আপনারা পড়ুন সংবিধানটা। আমি আর খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমার অলরেডি টাইম অনেক পার হয়ে গেছে। আমার সাদাত ভাই আছেন, ইজ ভেরি বিজি। আমি সর্বশেষ ইয়ুথ ভয়েসকে শুধু দুটো কথা বলতে চাই, আপনারা দুটো কর্মসূচি নিয়ে কাজ করুন। আমার অনুরোধ থাকবে, একটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনারা গবেষণাধর্মী কাজ করুন। দলমত নির্বিশেষে সবার কাজে আসবে, কারণ আমি ঘরে ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখতে চাই। আমি বিশেষ করে বলছি দ্ব্যর্থহীন ভাষায়, যদি ঘরে ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে থাকার ন্যূনতম কোনো কারণ আমি দেখি না। সো আপনারা এই কাজটা করুন। আপনারা যদি সম্ভব হয় আমি সার্বক্ষণিক আপনাদের সাথে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপনারা কাজ করুন। আর সেকেন্ড কাজ হচ্ছে, সামনে নির্বাচন আসছে, প্রায় কম বেশি প্রতিটি দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষিত সমাজ একটু পিছিয়ে পড়ছে ওনারা প্রার্থী নির্বাচনে বা বিভিন্ন কারণে। আমার মনে হয় কেমন প্রার্থী এলাকাবাসী চায় বা কেমন প্রার্থী পেলে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, এটা কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি না, কিন্তু এটা আপনারা দেশের স্বার্থেই করতে পারেন। আপনারা এটা নিয়ে একটা স্টাডি করে একটা আপনারা গোল টেবিল বৈঠকের মতো আলোচনা করতে পারেন। আপনারা আপনাদের যে তথ্যগুলো আপনারা পাবেন সেগুলো আপনারা বিভিন্ন দলীয় ফোরামে আপনারা পাঠাতে পারেন। আমার মনে হয় যদি আগামী নির্বাচনে যদি এই বিষয়গুলো ওনারা যদি আমলে নিয়ে যদি আমরা ভালো ভালো শিক্ষিত প্রার্থীদেরকে যদি সংসদে নিতে পারি, কারণ সাংসদ সদস্য আর উপজেলা চেয়ারম্যানের কাজ কিন্তু এক না। সাংসদের কাজ সংসদে, আমরা তো এখন গুলিয়ে ফেলছি। সাংসদ কিন্তু স্থানীয় পর্যায়ে এসে কোনো কাজ করবে না, সাংসদের কাজ হচ্ছে সংসদে। সো আমরা সাংসদ
চয়েস না করে আমরা উপজেলা চেয়ারম্যান চয়েস করাতে ব্যস্ত। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ইয়ুথ ভয়েসকে। আমি প্রথম থেকে ইয়ুথ ভয়েসের সাথে ছিলাম, ভীষণ একটা ফ্যান আমি ইয়ুথ ভয়েসের। আগামীতেও যখন ইয়ুথ ভয়েস আমাকে বলবেন, আমি ইয়ুথ ভয়েসের সাথে থাকবো। আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ক্ষমা চাইছি, অনেক লম্বা বক্তৃতা হয়ে গেছে, আর অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে সময় সংক্ষেপে আমি আর বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইয়ুথ ভয়েস জিন্দাবাদ।